আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। এরই মধ্যে দেশ জুড়ে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলায় দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.5 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এদিকে বেলা 11টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলেও দাবদাহ অব্যাহত রয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পাবনা, বরিশাল ও মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে তীব্র গরমে নাজেহাল মানুষ। ঠান্ডা, ডায়রিয়া ও পেট ব্যথা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন লোকজন। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা, মানে বাজারঘাট মানুষ বের হবে কেমন করে এত তাপমাত্রা পড়লি। আমার বাচ্চা আজ 3 দিন যাবৎ গরমে ডায়রিয়ায় ভুগছে। ডাক্তার আসছিল, বলল যে এখন আপাতত ভালো। গত 2 বছর ধরে এরকম গরম ছিল, এবারও অনেক গরমের কারণে যাত্রী লোকজন বাড়াইতে পারছে না। কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করি, তো আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে। দর্শক, দাবদাহে রাজশাহীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুসাফিজ রকি। জনজীবনে প্রভাবের পাশাপাশি আম লিচুর ফলনে কি কোনো শঙ্কা দেখছেন কিনা দাবদাহ ঘিরে জানাবেন আমাদের। মালিহা, আপনি জানেন যে রাজশাহীতে কিছুদিন ধরে কিন্তু মাঝি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের লক্ষ্য করছি রাজশাহীর যে প্রধান সড়কগুলো রয়েছে, বিশেষ করে সেখানে কিন্তু মানুষের চলাচল একেবারেই কমে গেছে এবং প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ খুব একটা ঘর থেকে বেরোচ্ছে না, এবং যারা প্রয়োজনে তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা ঠিক প্রয়োজনটি মিটিয়ে আবারও তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল, কিন্তু গতকাল কিন্তু আমরা হঠাৎই দেখলাম যে 41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসলে পৌঁছেছিল গতকালকে। এবং আজকে আমি কিছুক্ষণ আগেই বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে আজকে 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাস আর্দ্রতা হচ্ছে 23%, অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু কমে আসছে, ফলে গরম কিন্তু তীব্রভাবে অনুভূত হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অস্বস্তিকর একটা অবস্থায় পড়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি এবং গড়ে কিন্তু বলা যায় যে প্রত্যেক দিনই 50 জন করে গরমজনিত রোগী কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং বিশেষ করে কিন্তু আমরা দেখেছি যে শিশুরা এই সব থেকে বেশি, এবং শিশুদের কিন্তু বেশি নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আপনি জানেন যে এরই মধ্যে সারা দেশে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই হিট অ্যালার্টের কারণে কিন্তু সাধারণ মানুষকে আসলে যে গরমজনিত যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো কিন্তু মানার আসলে পরামর্শ দেওয়া হচ্ছে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে জনসচেতনতা তৈরিতে। তো মালিয়া, এই ছিল রাজশাহী থেকে তাপমাত্রার আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এদিকে তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে, তাই ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। ঈদের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার কথা রয়েছে। এবারের ঈদযাত্রায় সারা দেশে সড়ক মহাসড়কে মোট 399টি দুর্ঘটনায় মারা গেছেন 407 জন আর আহত হন 1398 জন। একই সময় রেলপথে 18টি দুর্ঘটনায় 24 জনের মৃত্যু আর 21 জন আহত হন। অন্যদিকে নৌপথে 2টি দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। দুর্ঘটনা কমে না, সড়কের শৃঙ্খলা ফেরে না, মানুষের ভোগান্তি কমে না। মাননীয় মন্ত্রী ইতিহাসের দীর্ঘতম মন্ত্রী, যখন মাননীয় মন্ত্রী এই দায়িত্বে আছেন, যখন থাকবেন না তখন কিন্তু ইতিহাস কথা বলবে। আমি মনে করি এখানে জবাবদিহিতার সংস্কৃতি দরকার। যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা থাকবে না,
মাত্র 5 দিনের ব্যবধানে আবারও রাজধানীর হাতিরঝিলে মিলল এক যুবকের মরদেহ। প্রাথমিকভাবে জানা গেছে যুবকটির নাম মোহাম্মদ রবিন আর তার বাড়ি চট্টগ্রামের খুলশী থানায়। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে গুলশান পুলিশ প্লাজার পেছনে ব্রিজ সংলগ্ন ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেন তারা। পুলিশ জানায় মৃত্যুর কারণ অনুসন্ধানে খুব দ্রুত কাজ শুরু করবেন তারা। এই মৃতদেহের আর পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করেই বলতে পারবো আসলে কি ঘটনাটি ঘটছে। তবে প্রাথমিকভাবে এই মৃতদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন বা সাসপিসিয়াস কিছু আমরা পাচ্ছি না, এবং এটা আরও বিস্তর তদন্ত করলে আমরা বলতে পারবো আসলে ঘটনাটি আসলে কি। দর্শক, রাজধানীর হাতিরঝিলে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কিনা আর পুলিশ কি বলছে এই ব্যাপারে জানাবেন আমাদের। মালিহা, কিছুক্ষণ আগে মরদেহটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ বলছেন যে প্রাথমিকভাবে তারা কোনো কিছুই আসলে পাননি। মরদেহতে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, শুধু নাক দিয়ে তারা রক্ত পেয়েছেন, এবং তারা বলতেছেন যে আসলে ময়নাতদন্তের পরে তারা পূর্ণাঙ্গ কারণ জানাতে চান কিভাবে আসলে এই ব্যক্তিটির মৃত্যু হলো, যার ফলে কিন্তু মরদেহটি এখন নিয়ে যাওয়া হয়েছে মর্গে। সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের যে প্রতিবেদন আসবে তারপরে পুলিশ জানাতে পারবে যে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে আমরা একটি জায়গা থেকে একটি তথ্য পেয়েছি যে একটি ডাকাতি এবং চুরি ছিনতাইয়ের মামলার এক আসামির সঙ্গে এই ব্যক্তির চেহারার কিছুটা মিল পাওয়া যাচ্ছে। পুলিশ সেই বিষয়টি আসলে তদন্ত করছেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, ডাকাতি মামলা বা চুরির মামলার যে আসামি সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা, সেই বিষয়টি তারা তদন্ত করবেন। তদন্তের পরে আসলে জানা যাবে যে আসলে এই ঘটনার সাথে এই ব্যক্তির মিল রয়েছে কিনা। তবে পুলিশ সেই বিষয়ে কিন্তু এখনও গণমাধ্যমে কোনো কথা বলেনি। অফ দ্য রেকর্ডে আমাদের সঙ্গে কথাটি তারা বলেছেন, এবং তারা বলছেন যে তদন্তের পরে তারা বিষয়গুলো জানাতে চান। প্রাথমিকভাবে তার বডিতে কোনো ধরনের এনআইডি, মোবাইল বা মানিব্যাগ এ ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি। পুলিশ কেবল তাদের সিআইডি, তাদের ক্রাইম সিন এখানে এসেছিলেন, তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয়টি শনাক্ত করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লাতে, কিন্তু তার বর্তমান ঠিকানা দেয়া রয়েছে চট্টগ্রামের খুলশী থানাধীন, সেখানে তিনি বসবাস করেন, এবং পরিবারকেও বিষয়টি তারা জানাবেন, এবং পরবর্তীতে হয়তোবা একটি মামলা হবে, এবং সেই মামলার প্রেক্ষিতে আসলে বা তদন্ত শেষে জানা যাবে যে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাতিরঝিলে যে এক সপ্তাহের ব্যবধানে 2টি লাশ পাওয়া গেলে সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। এই হাতিরঝিলের কয়েকটি থানার মধ্যে অবস্থিত, যার ফলে এর যে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটি বাড্ডা থানাধীন, যার ফলে তারা বলছেন যে আসলে এই বাড্ডার ভিতরে বিগত 5 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। অন্য যে থানাগুলো হয়েছে সেখানে ঘটনাগুলো ঘটতে পারে এমনটি তারা দাবি করছেন, যার ফলে কিন্তু আসলে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তারা দেননি। তো এই ছিল আমার কাছে বাড্ডা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে। শেষ শ্রদ্ধার আয়োজনে উপস্থিত হন দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় কর্মময় জীবনের নানা দিক স্মরণ করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন। কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি বলবো বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে। দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আজকের এই দিনে যে সম্মান জানানো হয়েছে শিবনারায়ণ দাসকে, সেই সম্মান তারা সবাই অর্জন করবে, এই প্রত্যাশাই আমি করি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্র থেকে 100 কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেশনাল কমিটির সামনে এনেছে। চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক যান, ট্যাঙ্কের ও মর্টারের গোলা পাবে। এর আগে ইসরায়েলকে সহায়তায় 26 বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব আনা হয়। আবারও দেশের খবর। ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, সরাসরি চলে যাচ্ছি সেখানে।
কৌশল, এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। এখন বিদেশি কিছু বন্ধু আছে, তারাই তাদের একমাত্র ভরসা। যদি এখন 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন টার্ম শেষ হওয়ার আগে হবে, এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। আমি একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা 2009 থেকে টানা কত বছর, 15 বছর, 24 পর্যন্ত ক্ষমতা। বাংলাদেশের 75 পরবর্তী ইতিহাস লক্ষ্য করুন যে আওয়ামী লীগের এই 15 বছরে সরকারের ধারাবাহিকতা ছিল, এখন এখানে ছিল বলে অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এখানে সম্ভব হয়নি। এতক্ষণ দেখছিলেন ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশবিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুর সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।